বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বরাবরের মতোই আজকে আমার সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্ট কোড 66645। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। আজকে এই সাবজেক্টের আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব, এটা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। Understand the characteristics of special type input output devices. আজকের এই আলোচনায় আমরা নিম্নের বিষয়গুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। মাল্টিমিডিয়া প্রজেক্টর কি ও এর ব্যবহার, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, ডিভিআর ও এনভিআর এর সংক্ষিপ্ত বর্ণনা, বায়োমেট্রিক ডিভাইসের বর্ণনা, ওএমআর, ওসিআর, আইসিআর, বিসিআর, এমআইসিআর এর সংক্ষিপ্ত বর্ণনা, লাইট পেন কি ও এটার ব্যবহার ইত্যাদি। মাল্টিমিডিয়া প্রজেক্টর। প্রজেক্টর হলো একটি ইলেকট্রো অপটিক্যাল ডিভাইস যা কম্পিউটার বা অন্য কোনো সোর্স হতে প্রাপ্ত ভিডিও বা ইমেজ ডাটাকে উজ্জ্বল আলোতে রূপান্তর করে এটিকে লেন্সের মাধ্যমে অনেক গুণ বর্ধিত করে দূরবর্তী কোনো পর্দায় বা দেওয়ালে ফেলানো হয়, ফলে সেই ভিডিও বা ইমেজটাকে আমরা অনেক বড় আকারে দেখতে পাই। মূলত প্রজেক্টরটা আমাদের অনেকটা মনিটরের মতো কাজ করে। মনিটরে যেমন আমরা ছোট জায়গায় দেখতে পাই, কিন্তু প্রজেক্টরের ক্ষেত্রে আমরা এটাকে অনেক বড় আকারে দেখতে পাই। একটা ভিডিওকে বা একটা ইমেজকে অনেক বড় আকারে উপস্থাপন করার জন্য আমরা মূলত মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে থাকি। এটা ব্যবহার হচ্ছে, সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ক্লাসরুমে, বিভিন্ন প্রকার সেমিনারে কোনো কিছু প্রেজেন্টেশন করার জন্য, তারপরে অনেক সময় খেলা দেখার জন্য ব্যবহার করে থাকি, ইত্যাদি কাজে এটা ব্যবহার করা হয়। কম্পিউটার বা অন্য কোনো সোর্স হতে প্রাপ্ত ভিডিও বা ইমেজ ডাটাকে অনেক বড় আকারে উপস্থাপিত করে অনেক দর্শক একই সাথে তা দেখতে পারে। ভিডিও বা ইমেজ অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়, প্রায় সকল ধরনের ভিডিও সোর্স থেকে ডাটা গ্রহণ করতে পারে। এসব হচ্ছে প্রজেক্টরের ব্যবহার। আমরা অফিস আদালতে বা আমরা ক্লাসরুমে যে প্রজেক্টর ব্যবহার করি, এটা হচ্ছে সেই প্রজেক্টর। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট প্রজেক্টর আছে, পোর্টেবল ছোট প্রজেক্টরগুলো যেটা আমরা হাতে করে বা পকেটে করে ক্যারি করতে পারি, এগুলো হচ্ছে সেই মিনি প্রজেক্টরগুলো। এটা হচ্ছে আমাদের অফিস আদালত বা ক্লাসরুমে বেশি ব্যবহার হয় এই প্রজেক্টরটা। এরপর আমরা দেখি সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, ডিভিআর ও এনভিআর এর সংক্ষিপ্ত বর্ণনা। সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট এর সংক্ষিপ্ত রূপ হলো সিসিটিভি ক্যামেরা। এটি দূরবর্তী কোনো জায়গাকে ঘরে বা অফিসে বসে মনিটরিং করার জন্য ব্যবহার করা হয়। ব্যবহার ও টেকনোলজির উপর ভিত্তি করে এটি বিভিন্ন প্রকার হয়ে থাকে। সাধারণ ক্যামেরা, ডোম ক্যামেরা, হিডেন ক্যামেরা, স্পাই ক্যামেরা, স্পিড ডোম ক্যামেরা, স্পিড ডোম পিটিজন ক্যামেরা, ডে নাইট ক্যামেরা, জুম ক্যামেরা, ভেন্ডার প্রুফ ক্যামেরা, আইপি ক্যামেরা ইত্যাদি। অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরা বা ক্লোজ সার্কিট ক্যামেরাটা এর কাজ হচ্ছে, যেখানে আমি থাকবো না, যেখানে আমার চোখ যাবে না, যেখানে আমার উপস্থিতি অ্যাবসেন্ট থাকবে, সেই জায়গাটাকে আমি আমার সুবিধা মতো জায়গা থেকে মনিটরিং করার জন্য, যেমন অফিস আদালতে বিভিন্ন চেম্বারের মধ্যে লাগানো থাকে, ক্লাসরুমে বা ল্যাবে আমরা লাগাই থাকি, এইসব জায়গাটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে মনিটরিং করার জন্য আমরা এই ক্যামেরাটা ব্যবহার করে থাকি। তো এই ক্যামেরাটা আমাদের পিসির সাথে সংযোগ করার জন্য একটা ডিজিটাল ভিডিও রেকর্ডারের মাধ্যমে আমরা পিসিতে কানেক্ট করে থাকি, বা ডিজিটাল ভিডিও রেকর্ডারের মাধ্যমে সরাসরি এটা আমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারি। এর মাধ্যমে একটা যে কোনো প্রকার মনিটর বা ডিসপ্লে অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা কোথায় কি হচ্ছে বা ক্যামেরার যা যা ধরা পড়ছে সেটা আমরা নির্দিষ্ট জায়গা থেকে দেখতে পারি। আইপি ক্যামেরা, আইপি ক্যামেরাতে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে দূরবর্তী কোনো জায়গাকে মনিটরিং করা হয়। অর্থাৎ অনেক দূরে একটা জায়গাকে, যেখানে আমাদের তার বা কেবলের মাধ্যমে সংযোগ করা সম্ভব নয়, যেটা আমরা সিসি ক্যামেরা করে থাকি, এইসব জায়গাকে মনিটরিং করার জন্য, বা আপনি যেখানে আসেন, যেখানে আমি আসি, আমার অফিস থেকে অনেক দূরে বা আমার ক্লাসরুম থেকে অনেক দূরে, এই জায়গাগুলোকে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মনিটরিং করার জন্য আমরা আইপি ক্যামেরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে
কমিউনিকেশন করার জন্য কেবলের পরিবর্তে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। ফলে যে কোনো জায়গা থেকে ইন্টারনেট সংযুক্ত ডিভাইস যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ পিসি ইত্যাদি ব্যবহার করে আমরা মনিটরিং করতে পারি। তাহলে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার কাজ একই রকম, দুটাই আমাদের কি করে রিমোট এরিয়াকে আমরা মনিটরিং করার জন্য, দুটাকে আমরা রিমোট এরিয়াকে মনিটরিং করার জন্য ব্যবহার করে থাকি। তো পার্থক্য হচ্ছে এটাই, সিসি ক্যামেরাতে ডিভিআর এর কানেকশন করার জন্য বা ডিজিটাল ভিডিও রেকর্ডারের কানেকশন করার জন্য আমাদের কেবলের প্রয়োজন হয়, কিন্তু আইপি ক্যামেরাতে সেটা আমাদের কেবলের প্রয়োজন হয় না। এটা হচ্ছে মূল পার্থক্য। তাছাড়া আরো কিছু পার্থক্য আছে। আমরা আইপি ক্যামেরাতে বিল্ট ইন মেমোরি লাগিয়ে দিতে পারি যাতে করে সেখানে এটা রেকর্ড হতে পারে ইত্যাদি। ডিভিআর এর পূর্ণ নাম হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার। এটি মূলত ভিডিও রেকর্ডিং এর কাজ করে থাকে। ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও সিগন্যালকে প্রসেস করে স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ করার জন্য অধিক ক্ষমতা সম্পন্ন একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করা হয়ে থাকে। একটি ডিভিআর এ ক্যামেরা লাগানোর জন্য 8 থেকে 16টি পোর্ট থাকে, অর্থাৎ একটি ডিভিআর এ 8 থেকে 16টি ক্যামেরা লাগানো যায় যা একটি মনিটরে দেখা যায়। তাছাড়া ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমরা ডিভিআর এর সাথে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে তা মনিটরিং করতে পারি। যদি আমরা ডিভিআর এ ইন্টারনেট সংযোগ লাগাই তাহলে আমরা যে কোনো জায়গা থেকে এটা মনিটরিং করতে পারি। তাহলে ডিভিআরটা হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার, অর্থাৎ ডিজিটাল ক্যামেরা, আইপি ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা যে ভিডিওটা রেকর্ড করছে সেটাকে সংরক্ষণ করার জন্য, রেকর্ডিং এর জন্য এই ডিভিআর এই মেশিনগুলো আমাদের ব্যবহার করা হয়ে থাকে। এই রেকর্ডিং করে এটাকে পরবর্তীতে সংরক্ষণ করার জন্য আমরা এই ডিভিআর মেশিনটা ব্যবহার করে থাকি। আর ভিডিও সমূহ সংরক্ষণ করার জন্য আমরা স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। এনভিআর নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার, এটি একটি সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ভিডিও রেকর্ডিং এর কাজ করে থাকে এবং বিভিন্ন ধরনের স্টোরেজ এর সাথে সংরক্ষণ হয়। স্টোরেজ যেমন মেমোরি কার্ড হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে ইত্যাদি। আমরা ইউজারকে তার পছন্দ মতো বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস এখানে ব্যবহার করতে পারে। তবে এখানে ভিডিও রেকর্ডার সরাসরি সংযোগের পরিবর্তে নেটওয়ার্কের মাধ্যমে হয়ে থাকে। এটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যায়, অ্যালার্ম ট্রিগার ব্যবহার করা যায় এবং ব্যবহারকারী ইমেল দ্বারাও এটাকে পরিচালিত করতে পারে। অর্থাৎ আমার ক্যামেরায় কোনো কিছু ধরা পড়লো কিনা সেক্ষেত্রে একটা অ্যালার্ম আসবে। আর আমরা নর্মাল যে সকল ব্রাউজার ব্যবহার করে থাকি, মজিলা বা ক্রোম বা ইন্টারনেট ব্রাউজার, এসব ব্রাউজারের মাধ্যমে আমি এই এনভিআর এ আমি অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে ডিভিআর এবং এনভিআর এর মধ্যে পার্থক্য। বায়োমেট্রিক ডিভাইসেস, বায়ো মানে জীবন। এটি মূলত জীবিত ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার পরিচয় যাচাই ও স্বীকৃতি করার জন্য একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। অর্থাৎ একটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করতে। কিভাবে আইডেন্টিফাই করব? এটা তার ফেস দেখে, তার চোখের রেটিনা দেখে, তার ভয়েস দেখে, তার ফিঙ্গারপ্রিন্ট দেখে, তার পাম প্রিন্ট দেখে, পাম বলতে হাতের তালুর প্রিন্ট দেখে, তার ডিএনএ। তো এই ধরনের বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য, যাচাই করার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে বায়োমেট্রিক ডিভাইস। আমি নিচে যে সকল বায়োমেট্রিক ডিভাইস সাধারণত ব্যবহার হয়ে থাকে আমি তাদের নাম এখানে দিয়ে রাখছি। ফিঙ্গারপ্রিন্ট দেখানোর চেষ্টা করছি, প্লাম, ভেনিস, ডিএনএ, আইরিশ রিকগনাইজার, ফেসিয়াল রিকগনিশন, ভয়েস রিকগনিশন, সিগনেচার রিকগনিশন, প্লাম প্রিন্ট, হ্যান্ড জিওমেট্রিক, রেটিনা স্ক্যান ইত্যাদি। এত ধরনের ডিভাইস আমরা মূলত বায়োমেট্রিক ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি। এটার দ্বারা এক্ষেত্রে ওই ব্যক্তির আমি যেটা নেই আমি তারকে আইডেন্টিফাই করতে চাই না কেন, তার অবশ্যই মানে তার তথ্য, তার ফিঙ্গারপ্রিন্ট বা তার প্লাম ভেনিস প্রিন্ট বা তার ডিএনএ বা রেটিনা স্ক্যান যেটার মাধ্যমে করতে চাই না কেন, এই তথ্যগুলো তার আগে তার ইনপুট থাকতে হবে। ইনপুট থাকলে
পরবর্তীতে যখন তাকে এই মেশিন দ্বারা বায়োমেট্রিক ডিভাইস দ্বারা আইডেন্টিফাই করা হবে, যদি মিলে যায় তখন মিলে গেলে এক রেজাল্ট দেবে, আর মিলে না গেলে সে ইগনোর করবে ইত্যাদি। এটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের বায়োমেট্রিক ডিভাইস এর নাম এবং তাদের কাজ। এখন আমরা দেখব ওএমআর, ওসিআর, আইসিআর, বিসিআই আর এবং এমআইসি এর সংক্ষিপ্ত বর্ণনা। ওএমআর এর পূর্ণ নাম হলো অপটিক্যাল মার্ক রিডার। এটি এমন একটি ইনপুট ডিভাইস যা বিশেষ ধরনের ফর্মে কলম বা পেন্সিল দ্বারা মার্ক করা বলতে বোঝানো হচ্ছে মানে ভরাটকৃত বৃত্ত অংশসমূহ পড়তে পারে এবং সেই অনুযায়ী ফলাফল প্রদান করতে পারে। যেমন অবজেক্টিভ টাইপ প্রশ্ন উত্তরপত্র পড়ার ক্ষেত্রে আমরা এই ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি। তাহলে এই মেশিনটা কি করছে, আমরা যে অংশটা মার্ক করে দিচ্ছি কলম বা পেন্সিল দ্বারা, জাস্ট সেই অংশের মধ্যে যে তথ্যটা আছে সেই তথ্যটি সে রিড করতে পারে এবং সেই অনুযায়ী সে ফলাফল দিতে পারে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটা ওএমআর মেশিন, একটা অবজেক্টিভ টাইপস একটা শীট এখানে আসছে, সেখান থেকে সে এটাকে রিড করে এটার ফলাফল সে স্টোর করে বা ফলাফল সে সংরক্ষণ করে থাকে। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের অবজেক্টিভ টাইপ উত্তরপত্র পড়ার ক্ষেত্রে, জনসংখ্যা জরিপের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে যেখানে আমরা গোল বৃত্ত ভরাট করে আমরা ডাটা সমূহ ইনপুট করে থাকি। ওএম এর সুবিধা সমূহ, আমি এসবের বৈশিষ্ট্য বা একটু বৈশিষ্ট্য ব্যবহারটা আমি পরে আলোচনা করছি, পরের স্লাইডগুলোতে আলোচনা করছি। এখন সুবিধা অসুবিধা সমূহ, বিপুল পরিমাণ ইনফরমেশন নিয়ে কাজ করা যায়, নির্ভুলভাবে ফলাফল পাওয়া যায়, খুব দ্রুত গতিতে কাজ করা যায়, অবজেক্টিভ টাইপ উত্তরপত্র, জনসংখ্যা জরিপ ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। অসুবিধা সমূহ, ময়লা বা ভাঁজ পড়া কাগজ সমূহ পড়তে পারে না, ব্যবহারকারী অনেক সময় সঠিকভাবে বৃত্ত ভরাট না করার কারণে ভুল ইনফরমেশন আসে, খালি ঘর সঠিকভাবে ভরাট করতে না পারলে সঠিক ফলাফল পাওয়া যায় না। এসব হচ্ছে ওএম এর সুবিধা এবং অসুবিধা সমূহ। ওসিআর এর পূর্ণ নাম হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার, মানে এটা ক্যারেক্টার রিড করবে। ওসিআর এর অপটিক্যাল স্ক্যানিং মেকানিজম ব্যবহার করে কাগজের উপরে প্রিন্ট যুক্ত আলফা নিউমেরিক অক্ষরসমূহ পড়তে পারে এবং সেই অনুযায়ী ক্যারেক্টার তৈরি করতে পারে। এর মাধ্যমে হাতের লেখা বা টাইপরাইটার লেখা সমূহ রিড করা যায়। অর্থাৎ ওসিআর এটা ব্যবহার করা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো আমাদের বই পুস্তকে আছে বা কোনো কাগজে আছে অথবা হাতের লেখা সমূহ মানে রিড করার জন্য আমরা এই ওসিআর মেশিনটা ব্যবহার করে থাকি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এই মেশিনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারগুলো লেখা আছে সেই লেখাগুলো এই মেশিনটা রিড করে এবং সেই অনুযায়ী আমাদের সেই ক্যারেক্টারের সমতুল্য ক্যারেক্টার আমাদের কম্পিউটারে বা এই মেশিন জেনারেট করে থাকে। এটা শুধু টাইপরাইটার নয়, এটা হাতের আমাদের সাধারণ মানুষের হাতের লেখাও পড়তে পারে। এই হচ্ছে ওসিআর এর কাজ। আইসিআর এর পূর্ণ নাম হলো ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনাইজার। ওসিআর এটাও কি করছে, ক্যারেক্টার রিড করছে। এর কাজ হচ্ছে মানে ক্যারেক্টার রিড করা বা ক্যারেক্টারকে চিহ্নিত করা, ক্যারেক্টারকে বুঝতে পারা, অনুধাবন করা। তবে এটার ওসিআর এবং আইসিআর এর মধ্যে পার্থক্য, ওসিআর এটি আইসিআর এর চাইতে ওসিআর এর চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন মেশিন। এতে একাধিক রকমের লেখা শনাক্ত করতে পারে এবং বিভিন্ন ফন্ট এবং বিভিন্ন স্টাইলের লেখা সমূহ শনাক্ত করতে পারে। তাহলে ওসিআর এবং আইসিআর এর মধ্যে পার্থক্য, দুটাই আমাদের হাতের লেখা বা প্রিন্ট যুক্ত লেখা সে শনাক্ত করতে পারে, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে আইসিআর একাধিক ফন্টের লেখা, একাধিক স্টাইলের লেখা, বিভিন্ন ধরনের লেখা শনাক্ত করতে পারে। যেমন একটা 4 লেখাটা আমি এখানে 4 লিখলাম, এই 4 লেখাটা বিভিন্ন ধরনের হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তো আইসিআর এই সকল ধরনের 4কে চিহ্নিত করতে পারবে, আর ওসিআর যেটা করবে কেবলমাত্র নির্দিষ্ট যে লেখাটা আছে
নির্দিষ্ট ফরম্যাটে যে লেখাটা আছে শুধুমাত্র সেটা এসে চেঞ্জ করতে পারবে। বিসিআর এর পূর্ণ নাম হলো বারকোড রিডার। এটির সাহায্য প্রিন্টেড বারকোড সমূহ পড়া যায় এবং এর মাধ্যমে ওই বারকোডের মধ্যে থাকা ইনফরমেশন কম্পিউটারে দেখা যায়। এটা দেখতে অনেকটা হ্যান্ডহেল্ড স্ক্যানারের মতো। কোম্পানির বিভিন্ন কোম্পানির বারকোডের জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বারকোডটা হচ্ছে আমরা বিভিন্ন যে শপিং মলগুলোতে আমরা যে কেনাকাটা করতে যাই সেখানে আমাদের একটা লম্বা অনেকগুলো আমাদের দাগ টানা থাকে, এটা হচ্ছে মূলত বারকোড। আর এই বারকোডের মধ্যেই ওই পণ্যের যাবতীয় ইনফরমেশন, পণ্যের দাম, পণ্যের সাইজ, পণ্যের কালার ইত্যাদি সকল ইনফরমেশনগুলো আমাদের এখানে সংরক্ষিত থাকে। তো বারকোড রিডার মেশিন দ্বারা যখন আমি এটাকে স্ক্যান করব তখন এই পণ্যের যাবতীয় ইনফরমেশনটা আমাদের কম্পিউটারে বা এই মেশিনের মধ্যে চলে আসবে, যা আমরা পরবর্তীতে প্রিন্ট কপি হিসাবে পেয়ে থাকি। এমআইসিআর এর পূর্ণ নাম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজার। এক বিশেষ ধরনের চুম্বকীয় কালির মাধ্যমে লেখা অক্ষরসমূহকে শনাক্ত করার জন্য এমআইসিআর ব্যবহার করা হয়। যেমন ব্যাংকের চেকে এমআইসিআর ব্যবহারটা বেশি দেখা যায়, যার মাধ্যমে ওই চেকের সকল ইনফরমেশন পাওয়া যায়। বিশেষ করে যাদের অনলাইন ব্যাংকিং এ অ্যাকাউন্ট আছে, তোমরা যারা চেক গ্রহণ করছো দেখবা যে ব্যাংকের চেকের নিচে এক ধরনের বিশেষ ফন্টের লেখা আছে। এই লেখাটাই মূলত ম্যাগনেটিক ইঙ্কের মাধ্যমে লেখা, আর এই লেখাটাকে পড়ার জন্য আমরা এমআইসিআর মেশিনটা ব্যবহার করে থাকি। এটা এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজার, অর্থাৎ ম্যাগনেটিক ইঙ্ক দ্বারা যে ক্যারেক্টারটা লেখা হয়েছে সেই ক্যারেক্টারকে রিকগনাইজ করার জন্য, চিহ্নিত করার জন্য, বুঝতে পারার জন্য, রিড করার জন্য আমরা যে মেশিনটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের এমআইসিআর মেশিন। এরপরে আছে লাইট পেন। লাইট পেন একটি ইনপুট ও পয়েন্টিং ডিভাইস। এটি দেখতে কলমের মতো বলে এর এরকম নামকরণ করা হয়েছে। এর সাহায্য মনিটরের স্ক্রিনে সরাসরি বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া যায়, ছবি আঁকা যায় ইত্যাদি কাজ করা যায়। লাইট পেনের মাথায় লাইট সেন্সর থাকার কারণে এটি স্ক্রিনের আলোর বিকিরণকে সেন্স করতে পারে এবং পরবর্তীতে সেন্সর থেকে প্রাপ্ত সিগন্যাল অ্যামপ্লিফাই করে ইন্টারফেস লজিকের মাধ্যমে ডিসপ্লে প্রসেসর নিকট পাঠানো হয়, যা আমরা ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাই। এটা হচ্ছে একটা লাইট পেনের আমি ছবি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে লাইট পেনের সেই লাইট, এবং এই লাইটটা যখন মনিটরে, আমি এটা অনেক বড় করে দেখাইছি, মনিটরে ফেলানো হবে তখন এটার রেজলিউশনটা এরকম হবে। তো লাইট পেনের মাধ্যমে মূলত বিশেষ ধরনের মনিটরে কোনো ইনস্ট্রাকশন দেওয়া, কোনো ছবি আঁকা ইত্যাদি কাজে আমরা এই লাইট পেনটা ব্যবহার করে থাকি, যা এটা পরবর্তীতে এই সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করে আমাদের কম্পিউটারে দিয়ে দেয়, যা আমরা পরবর্তীতে স্ক্রিনে দেখতে পাই। লাইট পেনের ব্যবহার সিআরটি ডিসপ্লেতে স্ক্যানারের নাই ডাটা ইনপুটের জন্য ব্যবহৃত হয়। এটি একটি রিফ্রেশ টাইপ সিআরটি এর গ্রাফিক্স অবজেক্টকে চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়। ডিসপ্লে এরিয়াতে কোনো নির্দিষ্ট অংশ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয়। কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড এর কাজে এটি ব্যবহার হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করছি লাইট পেনের মাধ্যমে আমরা কিভাবে মানে স্ক্রিনে কাজ করে থাকি। এটা হচ্ছে আমাদের লাইট পেন, আর এখানে আমি দেখানোর চেষ্টা করছি লাইট পেনের ব্যবহার। এখন আমরা দেখব এমআইসি এর বৈশিষ্ট্যসমূহ। এমআইসিআর এর পূর্ণ নাম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজার। এমআইসি এর অক্ষরসমূহ অবশ্যই চুম্বকীয় কালির মাধ্যমে প্রিন্ট করা হয়। দুটি পৃথক ধরনের ফন্ট
E13B এবং CMC7 ব্যবহার করা হয়। এটি ব্যাংকিং সিস্টেমে বেশি ব্যবহৃত হয়। প্রতি মিনিটে 2600 চেক রিড করতে পারে। সময়ের অপচয় কম হয়। পদ্ধতিটি অনেক নিরাপদ ও বিশ্বস্ত। ভাঁজ পড়া দাগসমূহ চেক ও MICR পড়তে পারে। প্রিন্ট করার জন্য বিশেষ ধরনের প্রিন্টার ব্যবহার করা হয়। MICR চেকটা প্রিন্ট করার জন্য সাধারণ প্রিন্টার ব্যবহার না করে আমরা একটা বিশেষ ধরনের প্রিন্টার ব্যবহার করে থাকি। তাছাড়া একটি দামেও সস্তা। এরপর আমরা দেখব OMR এর বৈশিষ্ট্য। OMR সম্বন্ধে আমরা অলরেডি জেনে গেছি যে অপটিক্যাল মার্ক রিডার। এই যে এখানে যে অংশগুলো মার্ক করা আছে একটা উত্তরপত্র শীটে, সেই অংশগুলোকে মার্ক করার জন্য যে মেশিনটা ব্যবহার করছে সেটা হচ্ছে OMR মেশিন। OMR সাহায্যে কোনো ডকুমেন্টের পূর্ব চিহ্নিত স্থানসমূহ অনুধাবন করতে পারে। অর্থাৎ এখানে আমি যে স্থানসমূহ আগে থেকে চিহ্নিত করে রাখছি সেই স্থানসমূহকে অনুধাবন করার জন্যই মূলত এটি ব্যবহার করা হচ্ছে। এই অনুধাবন করার জন্য পেন্সিল বা কলম দ্বারা মার্ক করা স্থানসমূহ এর মাধ্যমে অনুধাবন করা যায়। প্রতি মিনিটে 200 ডকুমেন্ট রিড করতে পারে। এরকম একটা শীট, এই মেশিনটা প্রতি মিনিটে 200টা ডকুমেন্ট রিড করতে পারে। অনেক বেশি পরিমাণ তথ্য নিয়ে কাজ করা যায়। সাধারণত যখন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নেই, চাকরির পরীক্ষা বা বিভিন্ন ক্লাসের পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষার উত্তরপত্র সমূহ আমরা এই মেশিন দ্বারা, এই উত্তরপত্রের পরিমাণটা আমাদের অনেক বেশি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা এই মেশিন দ্বারা রিড করে থাকি। জনসংখ্যা জরিপ, অবজেক্টিভ টাইপ পরীক্ষার খাতা, মূল্যায়ন ইত্যাদি কাজে এটা ব্যবহার করা হয়। ময়লা বা ভাঁজ পড়া কাগজ পড়তে পারে না। যদি এখানে কোনো এই শীটের উপরে, এই OMR শীটের উপরে যদি কোথাও কোনো ময়লা পড়ে বা কোনো ভাঁজ লাগে বা কোথাও কালি লেগে যায় বা একাধিক ফিল আপ হয়, সেক্ষেত্রে সে এটাকে পড়তে পারলেও সঠিক তথ্য দিতে পারে না। এই হচ্ছে OMR এর সাধারণ বৈশিষ্ট্য সমূহ। এখন আমরা দেখব OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। OCR এর সাহায্যে অপটিক্যাল স্ক্যানিং মেকানিজম ব্যবহার করে যে কোনো ক্যারেক্টার বা নাম্বারকে ডিটেক্ট করতে পারে। এটা সাধারণত ক্যারেক্টার বা নাম্বারকে ডিটেক্ট করার জন্য আমরা এই OCR মেশিনটা ব্যবহার করছি। এটা হচ্ছে OCR মেশিন। এটা প্রিন্টেড ক্যারেক্টার ডিটেক্ট করছে, তাছাড়া এটা হাতে লেখা ক্যারেক্টারও ডিটেক্ট করতে পারে। OCR এর সাহায্যে হাতে লেখা বা টাইপরাইটার দ্বারা লেখা সমূহ অনুধাবন করা যায়। অর্থাৎ এই মেশিন হাতে লেখা এবং টাইপরাইটার দ্বারা লেখা অনুধাবন করতে পারে। প্রতি সেকেন্ডে 2400 ক্যারেক্টার রিড করতে পারে, তবে নির্ভুলভাবে 3 থেকে 400 ক্যারেক্টার রিড করতে পারে। এই মেশিন যে পরিমাণ ডাটা রিড করতে পারে, প্রতি সেকেন্ডে 2400 ক্যারেক্টার রিড করতে পারে, তবে এর ক্যারেক্টার নির্ভুলভাবে ক্যারেক্টার রিড করতে গেলে সেটা হবে 3 থেকে 400 ক্যারেক্টার। অনেক বেশি পরিমাণ তথ্য নিয়ে কাজ করা যায়। ব্যাংকিং সিস্টেমে, ইন্স্যুরেন্স কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি সহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। টাইপরাইটার রাইটারের OCR সিস্টেমটি সরল এবং খরচ কম। টাইপরাইটার যে লেখাটা আগে থেকে প্রিন্টেড, সেই প্রিন্টেড লেখাসমূহ যে পড়ার জন্য যে OCRটা ব্যবহার করা হয়, এটা খুবই সাধারণ এবং এর খরচটাও অনেক কম। তবে হাতে লেখার জন্য যে OCR সিস্টেমটি ব্যবহার করা হয় তা জটিল এবং এর খরচটাও অনেক বেশি। তাহলে এই OCR মেশিনটা আমাদের দুই ধরনের লেখা পড়তে পারে, একটা হাতে লেখা এবং একটা হচ্ছে প্রিন্টেড লেখা। তো প্রিন্টেড লেখার যে মেশিনটা আছে, এই মেশিনটা সরল এবং এর খরচ কম হয়, এবং হাতে লেখার যে মেশিনটা, হাতে লেখা রিড করার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয়, এই মেশিনটা জটিল এবং খরচ বেশি। জটিল এবং খরচ বেশি। ICR আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিকগনাইজার, অর্থাৎ এর মাধ্যমে আমরা OCR এবং ICR এর একই কাজ, দুটাই মানে লেখাটা ডিটেক্ট করার কাজে ব্যবহার করা হয়। তবে ICR এর চাইতে OCR এর চাইতে ICR টা অনেক বেশি অ্যাডভান্স এবং এ জটিল ধরনের লেখাও রিকগনাইজ করতে পারে। ICR এর সাহায্যে যে কোনো হার্ড কপি থেকে সরাসরি ডাটা ক্যাপচার করতে পারে। এটা হতে পারে প্রিন্টেড হার্ড কপি বা এটা হতে পারে হাতে লেখা হার্ড কপি। দুই ধরনের হার্ড কপি থেকেই সে ওই হার্ড কপির মধ্যকার ডাটা সে
ক্যাপচার করতে পারে। হাতে লেখা ডকুমেন্টকে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে রূপান্তর করতে পারে। আমরা যে হাতে লেখা যে পেজটা রিড করাবো, সেই হাতে লেখা পেজটাকে সে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে রূপান্তর করতে পারে। কোন ডকুমেন্ট কনভার্সনের ক্ষেত্রে পদ্ধতি 74% সফল, অর্থাৎ আমি হাতে লেখা বা প্রিন্টেড কপি যেটা আমি এই মেশিন দ্বারা রিড করাতে চাই, সেটার ক্ষেত্রে 74% সফলতার সহিত কাজ করতে পারে। এই পদ্ধতিতে অল্প সময়ে একটা প্রতিষ্ঠানকে অটোমেশন আনা সম্ভব, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যাবতীয় সকল ইনফরমেশনটাকে যদি আমরা আইসিআর এর মাধ্যমে কনভার্ট করে নেই, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটার সকল ইনফরমেশনটাকে আমরা কি করতে পারবো, হার্ড কপি থেকে সফট কপিতে রূপান্তর করে এটা পার্মানেন্ট ভাবে সংরক্ষণ করতে পারবো। আইসিআর পদ্ধতিতে অল্প সময়ে একটি প্রতিষ্ঠানের সকল হাতে লেখা ডকুমেন্টকে পিডিএফ বা ওয়ার্ডে রূপান্তর করে এটা স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব। তাহলে একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট সমূহকে যদি আমরা আইসিআর মেশিনে রিড করাই, তাহলে এই ডকুমেন্ট সমূহ খুব অল্প সময়ের মধ্যে আমরা সফট কপিতে রূপান্তর করে পার্মানেন্টলি এটাকে সংরক্ষণ করতে পারি। এই হচ্ছে আমাদের মূলত আজকের লেকচার বা আজকের ক্লাসের বর্ণনা। তো বাড়ির কাজ, আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর সম্বন্ধে তোমাদের সবাই কম বেশি ধারণা আছে, সবাই কম বেশি জানি আমরা। তো সে সম্বন্ধে আমরা আরেকটু পরিষ্কার ধারণা নিলাম বা ক্লিয়ার কনসেপ্ট নিলাম। তো এই বিষয়গুলো তোমরা একটু তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমাদের সেশনের খাতা উঠাবা এবং ইনস্টিটিউট খুললে তোমাদের শ্রেণীর শিক্ষক যে তাকে দেখানোর চেষ্টা করবা। মাল্টিমিডিয়া প্রজেক্ট কি, এটার ব্যবহার, এটা কি, কোথায় ব্যবহার করি, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা, ডিভিআর, এনভিআর কি, এ সম্বন্ধে আমরা জানার চেষ্টা করলাম। এসবের ব্যবহার কি, কোথায় ব্যবহার করে থাকি আমরা, বৈশিষ্ট্য কি সেটা জানার চেষ্টা করলাম। বায়োমেট্রিক ডিভাইস কি, এই ডিভাইস সম্বন্ধে আমরা জানলাম। ওএমআর, ওসিআর, আইসিআর, বিসিআর, এমআইসিআর, যদিও এসবের সাথে সরাসরি আমরা সম্পৃক্ত নই, তারপরও এসবের ফাংশন বা এসব কিভাবে কাজ করে সেটা আমরা জানলাম। লাইট পেন কি, এর ব্যবহার, লাইট পেন আমরা কিভাবে ব্যবহার করে থাকি, ইত্যাদি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করলাম আজকের ক্লাসে। তো এই বিষয়গুলো তোমরা তোমাদের সেশন খাতা উঠায় তোমাদের ক্লাস শ্রেণীর শিক্ষককে দেখানোর চেষ্টা করবা। এখন আমি এই ক্লাসে আজকে যে ক্লাস আমরা আলোচনা করলাম, যদি তোমরা এখন দেখতে নাও পারো, সেক্ষেত্রে তোমরা এই সাইটগুলো ভিজিট করে তোমরা পরবর্তীতে এই ক্লাসটা ভিডিও আকারে দেখতে পারবে, দক্ষতা বাতায়ন আর www.skill.gov.bd ইত্যাদি। তো সবাইকে ধন্যবাদ দেওয়ার আগে আমি আরেকবার দেখে নিচ্ছি যে এখানে তোমাদের এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখার চেষ্টা করছি। তো প্রশ্ন দেখতে